আজকে আমি সেই সিরিজটি এক্সপ্লেইন করতে যাচ্ছি যেটা আপনারা প্রত্যেকে দেখতে চেয়েছিলেন, দ্য লাস্ট অফ আস। একদিকে পুরো পৃথিবী আর অন্যদিকে জম্বি ভাইরাস। আর এটি সাধারণ কোনো জম্বি না, এই জম্বির 5টি স্টেজ রয়েছে। মানুষ কি পারবে এই ভাইরাসের মোকাবেলা করতে? তাহলে চলুন শুরু করা যাক। আর এর জন্য আমাদের যেতে হবে অনেক পেছনে, 2003 সালে। তখন পর্যন্ত পৃথিবী ছিল সম্পূর্ণ স্বাভাবিক, মানুষ তাদের মতো বাঁচছিল, শহর চলছিল তার গতিতে। কিন্তু হঠাৎ এক সকালেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। এক অজানা প্যারাসাইট ফাঙ্গাস মানুষের মস্তিষ্কে অ্যাটাক করে। সংক্রমিত মানুষ ধীরে ধীরে রূপ নিতে শুরু করে হিংস্র, নিয়ন্ত্রণহীন জম্বিতে। তারা আর ব্যথা বুঝত না, তারা কোনো চিন্তা করতে পারত না, তারা শুধুমাত্র মানুষের উপরে আক্রমণ করত আর তাদেরকে খেয়ে ফেলত। সংক্রমণ এত দ্রুত ছড়াতে শুরু করে যে সরকার কোনো সতর্কতা ছাড়াই নিজেদের শহরের উপরেই নিউক্লিয়ার বোমা ফেলতে বাধ্য হয়। মানচিত্র চেঞ্জ হয়ে যায়, সভ্যতাও নিঃশেষ হয়ে যায়। যারা বেঁচে ছিল তাদের মিলিটারি সেফ জোনে বন্দি করে রাখা হয়। কিন্তু সেখানে বেঁচে থাকাটা ছিল আরও বড় যুদ্ধ। দিনের পর দিন সেখানে খাবার নেই, নিরাপত্তা নেই, কারণ পৃথিবী আর আগের মতো নেই। বেঁচে থাকার নিয়মটাই এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই সব কিছু শুরু 2003 সালে। সেই সকালে সারা নামের এক কিশোরী ঘুম থেকে উঠেছিল বেশ আনন্দের সাথে, কারণ দিনটা ছিল তার বাবা জোয়েলের জন্মদিন। মায়ের মৃত্যুর পর তার বাবা জোয়েল আর তার চাচা টম, এই ছিল তার দুনিয়া। তার বাবার জন্মদিনটা সে স্পেশালভাবে সেলিব্রেট করতে চায়। কিন্তু জোয়েলের কাছে জন্মদিন ছিল একদম সাধারণ একটা কিছু, এটি তার কাছে বিশেষ কিছু ছিল না। সে দ্রুত নাস্তা শেষ করে সারাকে কথা দেয় রাতে কেক নিয়ে ফিরবে, তারপর কাজে বেরিয়ে যায়। টম সারাকে স্কুলে নামিয়ে দিয়ে নিজেও কাজে চলে যায়। স্কুল শেষে সারা প্রথমে যায় তার বাবার সবথেকে প্রিয় ঘড়িটা ঠিক করাতে। ঘড়ি ঠিক করিয়ে সে যায় পাশের বাড়ির মিস ইডার কাছে। ইডার কাছে ছিল অসাধারণ সব ভিডিও কালেকশন। সারা চেয়েছিল রাতে বাবার সঙ্গে মুভি দেখবে। ভিডিওটা বেছে নিয়ে ফেরার সময় সে দেখে ইডার কুকুর অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। দৃশ্যটা ছিল অদ্ভুত, কিন্তু সারা এই বিষয়টা এড়িয়ে যায়। সে বাড়ি ফিরে বাবার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তার বাবা ফিরে আসে, কিন্তু দেখা যায় কেক আনতে ভুলে গিয়েছে। তারপরেও সে খুব একটা মাইন্ড করে না। সে তার বাবাকে তার প্রিয় ঘড়িটা উপহার দেয়। তারপর দুজন মিলে মুভি দেখতে বসে। সিনেমা চলতে চলতেই সারার চোখ ধরে যায়। ঠিক তখনই জোয়েলের ফোনে কল আসে তার চাচা টমির। বাজারে পুলিশের সঙ্গে সে ঝামেলা করেছে, যার ফলে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে। আর আজকে যদি না ছাড়ানো যায় তাহলে সরাসরি সোমবার পর্যন্ত তাকে আটকে থাকতে হবে, কারণ মাঝখানে ছুটির দিন। জোয়েল সারাকে উপরের ঘরে ঘুম পাড়িয়ে টমকে ছাড়াতে যায়। কিছুক্ষণ পর হেলিকপ্টারের শব্দে তার ঘুম ভাঙে। বাড়ির উপর দিয়ে একের পর এক হেলিকপ্টার যেতে শুরু করে। বাইরে পুলিশ আর অ্যাম্বুলেন্সের সাইরেন, মানে চারিদিকে অবস্থা অত্যন্ত ভয়াবহ। হঠাৎ বাইরে থেকে অদ্ভুত শব্দ আসে। নিচে নেমে সে দেখে ইডার কুকুরটা ভয়ঙ্করভাবে ভয় পেয়েছে, বাড়ির ভেতরে ঢুকতে চাইছে। অস্বস্তি নিয়ে সারা সেই ইডার বাড়িতে যায়। ভেতরে ঢুকেই সে দেখে ইডার মা এক ভয়ঙ্কর জম্বিতে রূপান্তরিত হয়েছে, আর ইতিমধ্যে সে তার হাজবেন্ডকেও মেরে ফেলেছে। এই দৃশ্য দেখেই সে ভয়ে এক দৌড় দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। পেছন থেকে সে তাকে তাড়া করে। ঠিক সেই মুহূর্তে তার বাবা এবং চাচা চলে আসে। টমি স্নাইপার রাইফেল দিয়ে এক শটে তাকে মেরে ফেলে। আর তখনই স্পষ্টভাবে বোঝা যায় পুরো শহরে এক ভয়াবহ জম্বি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মানুষ মানুষকে কামড়ে সংক্রমিত করছে। সবকিছু এখন হাতের বাইরে, সময় নেই, কোনো নিরাপত্তা নেই। জোয়েল সিদ্ধান্ত নেয় সারা আর টমিকে নিয়ে এখনই সে শহর ছাড়বে, কারণ এই শহর আর নিরাপদ না। পালানোর সময় তারা দেখে একটার পর একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তায়। চারপাশের এলাকায় ইনফেক্টেড মানুষগুলো ঝাঁপিয়ে পড়ছে স্বাভাবিক মানুষের উপর। শহর তখন আর শহর নেই, এক জীবন্ত জাহান্নাম। হঠাৎ তাদের গাড়ির ঠিক পেছন থেকে আকাশ ফুঁড়ে একটা প্লেন এসে ক্র্যাশ করে। ভয়ঙ্কর বিস্ফোরণ, আগুন, ধোঁয়া, রাস্তাটা মুহূর্তের মধ্যে জ্যাম হয়ে যায়। ঠিক তখনই সামনে থেকে আসা আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায় তাদের গাড়ি। বাইরে ইনফেক্টেডরা যে কোনো মুহূর্তেই আক্রমণ করতে পারে। এক সেকেন্ডও দেরি না করে জোল সারাকে কোলে করে নিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু এটিই ছিল সবথেকে বড় ভুল। মিলিটারি মনে করে সেই মেয়ে হয়তো ইনফেক্টেড, তাই তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করছে। তাই সে এখন চেষ্টা করে সেই মেয়েকে মেরে ফেলার। সে সঙ্গে সঙ্গে তার দিকে গুলি চালায়। জোল সরে লাফ দেয়, কিন্তু সারা ছিটকে পড়ে মাটিতে।
সোলজার এখন এগিয়ে আসে জোলকে মারার জন্য, তবে তখনই পেছন থেকে টমি এসে গুলি করে তাকে মেরে ফেলে। সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। তারপর তারা যায় সারার কাছে আর দেখতে পায় সেই গুলিটা লেগেছিল সারার পেটে। সারা জোলের হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জোল এখন প্রচণ্ড ভেঙে পড়ে। তার পৃথিবীতে এখন আর কেউ নেই। যাই হোক, এরই মধ্যে গল্প চলে যায় 20 বছর পরে। এখন পৃথিবী আর আগের মতো নেই। সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে, আর যারা বেঁচে রয়েছে তারা রয়েছে মিলিটারি কোয়ারেন্টাইন জোনে। কিন্তু এখানেও এক সমস্যা, মিলিটারিদের মধ্যে ঝামেলা হওয়ায় এই জোন 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক মিলিটারি গ্রুপের নাম ফেডেরা আর আরেকটির নাম ফায়ারফ্লাই। 2 পক্ষের মধ্যে এখন চরম শত্রুতা। পরিস্থিতি এতটাই নিষ্ঠুর যে কোনো শিশুকেও যদি তারা ইনফেক্টেড দেখে তাহলে সঙ্গে সঙ্গে ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলে। আজও ঠিক এমনইভাবে এক শিশুকে মিলিটারি শেষ করে দেয়। আর মৃতদেহ ডিকম্পোজ করার দায়িত্ব জোলের। তার দায়িত্ব সেই বডিগুলোকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা, যাতে কোনো রকমের ভাইরাস না বাঁচে। আর আমরা দেখতে পাই জোলের এখন আর কোনো অনুভূতি নেই। সে বাচ্চাদেরকে পোড়াতেও কোনো দ্বিধা করে না। অ্যাকচুয়ালি তার মেয়ের মৃত্যুর পর সে হয়ে গিয়েছে অত্যন্ত নিষ্ঠুর। তবে অতিরিক্ত ফুড টোকেন পাওয়ার জন্য জোল মিলিটারি গার্ডদের কাছে ড্রাগো সাপ্লাই দেয়। কিন্তু তার আসল লক্ষ্য এই মিলিটারি জোন ছেড়ে বাইরে চলে যাওয়া, কারণ সে খুঁজতে চায় তার ভাই টমিকে। সে অনেক আগেই ফায়ারফ্লাই গ্রুপে যোগ দিয়েছিল। অ্যাকচুয়ালি 2 ভাইয়ের মধ্যে জোয়েল হচ্ছে ফেডেরাতে আর টম হচ্ছে ফায়ারফ্লাইয়ে। তবে জোয়েল ফেডেরাতে অনেকটা সদস্য বা বন্দীদের মতো জীবনযাপন করে, অন্যদিকে টমি ফায়ারফ্লাইয়ে ছিল একজন সদস্য, মানে সৈনিকের মতো। 2 ভাই 2 গ্রুপে থাকলেও তারা রেডিওর মাধ্যমে নিয়মিত যোগাযোগ করত, কিন্তু অনেকদিন ধরে তাদের মধ্যে কোনো সাড়া নেই। জোয়েল এখন চিন্তায় পড়ে গিয়েছে তার ভাই বেঁচে আছে নাকি। সে এখান থেকে পালাতে চায়, কিন্তু পালাতে গেলে লাগবে একটি কারের ব্যাটারি। এই কারণে জোয়েল আর টেস যায় রবার্ট নামের এক লোকের কাছে, যার কাছে সেই ব্যাটারি থাকার কথা। অন্যদিকে এক বিশাল ফায়ারফ্লাই গ্রুপও ওই একই ব্যাটারির খোঁজে। তাদের লিডার মেরিন। তাদের মিশন এলি নামের এক মেয়েকে পশ্চিমের বেজে পৌঁছে দেয়া। এলিকে বেঁধে রাখা হয়েছে কারণ সে একটু বিশেষ ধরনের মেয়ে। ঠিক তখনই নিচে পৌঁছে যায় টেস আর জোয়েল। মানে 2 গ্রুপেরই কিছু মানুষ পালাতে চাচ্ছে, কিন্তু পালাতে গেলে লাগবে সেই কারের ব্যাটারি। আর এরই মধ্যে সেই 2 গ্রুপই চলে আসে রবার্টের আস্তানায়, যেখানে সেই ব্যাটারি থাকার কথা। আর এখানে এসে জানা যায় রবার্ট 1 নম্বরের বাটপার। সে 2 গ্রুপের সঙ্গে সেই একটা ব্যাটারি নিয়েই ডিল করেছে। আর তার থেকে বড় কথা, সেই ব্যাটারিটা এখন নষ্ট, যার ফলে আরেকটি গ্রুপের লিডার ম্যারিন নিজ হাতে রবার্টকে মেরে ফেলে। টেস আর জোয়েল ঢুকতেই ম্যারিন তাদেরকে আক্রমণ করতে যায়। জোয়েল ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ম্যারিন তখন মোটামুটি আহত হয়। তবে মেরিয়ান এখন আর উপর জোয়েলের উপরে আক্রমণ করে না, কারণ সে খুব ভালো করেই জানে এলিকে জোয়েল ছাড়া কেউ নিরাপদে পশ্চিমের ক্যাম্পে পৌঁছে দিতে পারবে না। জোয়েল টমির খবর জানতে চায়। ম্যারিন শর্ত দেয় এলি নামের সেই মেয়েটিকে পাশের একটি বেসে পৌঁছে দিতে হবে। সেখানে গেলে ফায়ারফ্লাই এজেন্টরা তাকে অস্ত্র দেবে, সাথে দেবে কারের ভালো ব্যাটারি আর পছন্দমতো সাপ্লাই। ডিল তাদের মধ্যে কনফার্ম হয়ে যায়। যদিও শুরুতে জোয়েল এই মিশনের জন্য মোটেও রাজি ছিল না। এলিকে নিয়ে অজানা পথে বের হওয়া এটা তার কাছে ঝামেলা ছাড়া আর কিছু না, কিন্তু ভেতরে ভেতরে আরেকটা কারণ কাজ করছিল। সে তার ভাই টমকে খুঁজতে চায়, আর এই মিশনই ছিল বাইরে যাওয়ার একমাত্র সুযোগ। তাই সে রাজি হয়। রাত নামতেই জোয়েল, টেস আর এলি চুপচাপ বেরিয়ে পড়ে বেসের দিকে। অন্ধকার রাস্তা, টানটান উত্তেজনা। ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক সোলজার, তার নাম লি। সে জোয়েলকে গান পয়েন্টে নিয়ে নেয়। তার লক্ষ্য একটাই, এলিকে স্ক্যান করে দেখা সে ইনফেক্টেড কিনা। পরিস্থিতি বিস্ফোরণের আগেই টেস ঝাঁপিয়ে পড়ে লির উপর। ধস্তাধস্তি শুরু হয়, কিন্তু ততক্ষণে স্ক্যান করা হয়ে গিয়েছে। আর দেখা যায় রেড সিগন্যাল জ্বলছে, অর্থাৎ এলি ইনফেক্টেড। এই দৃশ্য দেখে জোয়েল আর টেস দুজনেই হয়ে যায় হতবাক। কিন্তু প্রশ্ন করার আগেই জোয়েল কোনো ঝুঁকি নেয় না। সে সোলজার লিকে গুলি করে মেরে ফেলে। তারপর টেস আর এলিকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জীবন বাঁচাতে তারা ঢুকে পড়ে কাছের এক বিল্ডিংয়ে। সেখানেই রাত কাটায়। ভোরে এলির ঘুম ভাঙতেই দেখে টেস আর জোয়েল তাকে গান পয়েন্টে রেখে দিয়েছে। শুরু হয় জেরা। এলি শান্ত কণ্ঠে জানায় 3 সপ্তাহ আগে তাকে এক ইনফেক্টেড কামড়েছিল, কিন্তু তারপরও তার শরীরে কোনো পরিবর্তন আসেনি, কোনো জম্বির লক্ষণ নেই। এই কারণেই ফায়ারফ্লাই গ্রুপ বুঝতে পারে এলি ইমিউন। তার রক্ত থেকেই তৈরি হতে পারে
পুরো পৃথিবীর জন্য অ্যান্টিডোট। এই কারণেই তাকে পশ্চিমের বেসে নিয়ে যাওয়া খুবই জরুরি। সেখানে তার উপরে রিসার্চ হবে। এখনই গল্প হঠাৎ ফিরে যায় অতীতে ইন্দোনেশিয়ায়। একজন মাইকোলজি প্রফেসর ইবু রত্না মিলিটারি তাকে জরুরি ভিত্তিতে এক ল্যাবে নিয়ে যায়। সেখানে তাকে দেখানো হয় এক ভয়ঙ্কর ফাঙ্গাল ভাইরাস, যা গাছকে সংক্রামিত করলেও সেটা প্রাণী আর উদ্ভিদের উপর প্যারাসাইটের মতো নিয়ন্ত্রণ করত। রত্না ভাইরাস চিনতে পারে, কিন্তু বুঝতে পারে না কেন তাকে এখানে আনা হয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় সম্পূর্ণ সিল করা এক রুমে, এক মৃত নারীর দেহের কাছে, যাকে একজন মানুষ কামড়েছিল। আর তারপর তার শরীরে এই ফাঙ্গাস ছড়িয়ে পড়েছে এবং তার মৃত্যু ঘটে। রত্না এটি দেখে ভয়ে স্তব্ধ হয়ে যায়। আরুকেস সামনে আসতেই সে মিলিটারি জেনারেলকে একটাই পরামর্শ দেয়, ইন্দোনেশিয়ায় এয়ার স্ট্রাইক করা, সম্পূর্ণ ইন্দোনেশিয়া ধ্বংস করে দেয়া, কারণ এই ভাইরাস থামানোর আর কোনো উপায় নেই, আর না থামালে পুরো পৃথিবীতে এটি ছড়িয়ে পড়বে। এখন আমরা আবারও বর্তমানে ফিরে আসি। জোয়েল এসব শুনেও বিশ্বাস করতে পারে না এলির রক্ত থেকে অ্যান্টিডোট তৈরি হতে পারে। গত 20 বছর ধরে সে এমন অসংখ্য ভুয়া গল্প শুনছে, কিন্তু কোনো কিউর কখনো আসেনি। তবে টেস বিশ্বাস করে। সে জোয়েলকে বোঝায় এই মিশন শেষ করলে তাদেরই লাভ, আর যদি সত্যি অ্যান্টিডোট তৈরি হয় তাহলে পুরো পৃথিবী বাঁচবে। অবশেষে তারা আবার পথে নামে। পথে এলি নিজের জন্য একটা গান চায়, কিন্তু জোয়েল সোজা না করে দেয়। চারিদিকে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং, স্পষ্ট বোঝা যায় এখানে এয়ার স্ট্রাইক করা হয়েছিল। আরও সামনে দেখা যায় লাশের স্তূপ। ইনফেক্টেড হওয়ার পর মানুষ মানুষকে মেরে ফেলেছে। আরও এগিয়ে তারা দেখে যে পথে যাওয়ার কথা সেখানে অসংখ্য ইনফেক্টেড মানুষ দাঁড়িয়ে আছে, তাই তাদেরকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। পাশে একটি মিউজিয়াম রয়েছে। তারা ঠিক করে তারা তার ভেতর দিয়ে যাবে। আর কথা বলতে বলতে জানা যায় এলি অ্যাকচুয়ালি অনাথ। ছোট থেকে মেরিন তাকে বড় করেছে। কামড়ানোর পর ফায়ারফ্লাইরা তাকে মেরে ফেলতে চেয়েছিল। মেরিনই তার জীবন বাঁচায়, এমনকি সে তাকে তার মেয়ের মতো দেখে, তাই সে যে করেই হোক তাকে বাঁচাতে চায়। এরই মধ্যে তারা মিউজিয়ামে চলে আসে। ভেতরে পড়েছিল এক বিকৃত লাশ, নৃশংসভাবে ছিন্নভিন্ন। এটা ক্লিকারদের কাজ। ক্লিকার সংক্রমণের এক ভয়ঙ্কর স্টেজ। এই পর্যায়ে ফাঙ্গাস চোখ ও শরীর ঢেকে ফেলে, যার ফলে জম্বি অন্ধ হয়ে যায়। কিন্তু সে সময় তারা কানে খুব ভালো মতো শুনতে পায়। অ্যাকচুয়ালি এই ভাইরাসের মোট 5টি স্টেজ রয়েছে, যেমন প্রথম সপ্তাহ পর রানার, 2 সপ্তাহ পর স্টকার, 1 বছর পর ক্লিকার, আর 5 বছর পর ব্লোটার, আর বহু বছর পরে রেড কিং নামে এক ভয়ঙ্কর জম্বিতে রূপান্তর হয়। হঠাৎ ক্লিকাররা সেখানে আক্রমণ করে। জোয়েল, টেস, এলি 3 জন 3 দিকে খুঁটির আড়ালে লুকায়, কিন্তু ক্লিকাররা জোয়েলকে খুঁজে পায়, বারবার ঝাঁপিয়ে পড়ে তার উপর। জোয়েল মরিয়া হয়ে লড়তে থাকে আর মাথায় গুলি করে একের পর এক বেশ কয়েকটি ক্লিকারকে মারতে থাকে। তবে ভেতরে ছিল আরও অনেক ক্লিকার, তাদেরকে মেরে শেষ করা সম্ভব না। তাই উপায় ছিল একটাই, আবার লুকিয়ে পড়া। তাই তারা একদম নিঃশব্দে অপেক্ষা করতে থাকে। অবশেষে ক্লিকাররা সরে যায়। জোয়েল, টেস আর এলি সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা সরাসরি পৌঁছে যায় সেই বেসে যেখানে মেরিন এলিকে হ্যান্ডওভার করতে বলেছিল। বাইরে দাঁড়িয়ে আছে একটি সাপ্লাই ট্রাক। এলিকে ফায়ারফ্লাই সোলজারদের হাতে তুলে দিলে এই ট্রাকেই তাদের রওনা দেওয়ার কথা, কিন্তু বিল্ডিংয়ের ভেতরে ঢুকতেই তারা একদম বরফ হয়ে যায়। মেঝে জুড়ে লাশ, ফায়ারফ্লাইয়ের সব সদস্য মৃত। আসল ঘটনা, তাদের একজন আগে থেকেই ইনফেক্টেড ছিল। সংক্রমণ ছড়িয়ে পড়ে আর বাকিরা ইনফেক্টেড হয়ে একে অপরকে শেষ করে দেয়। এই দৃশ্য দেখে টেস ভেঙে পড়ে, প্যানিক করতে শুরু করে, কারণ তার মাথায় একটাই চিন্তা, যেভাবেই হোক এলিকে পৌঁছে দিতে হবে, অ্যান্টিডোট তৈরি করতে হবে, সেই সাথে এলিকেও বাঁচাতে হবে। তার আচরণ দেখে জোল আর এলি বুঝে ফেলে মিউজিয়ামে ক্লিকারের কামড় টেসও খেয়েছিল। ইচ্ছে করেই সে লুকিয়েছিল বিষয়টা, কারণ জানতো এটি এলি জানলে সে একদম ভেঙে পড়বে। আর এখানে এখন ঠিক তাই হয়। জোয়েলও এখানে অত্যন্ত ভেঙে পড়ে। টেস তাকে থামায়, শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে কথা দেয়াতে বাধ্য করে। যাই হোক, এলিকে পৌঁছাতেই হবে সেই জায়গায় যেখানে তার রক্ত থেকে অ্যান্টিডোট তৈরি সম্ভব। ঠিক তখনই বাইরের অসংখ্য ইনফেক্টেড তাদের উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ভেতরে আগাতে শুরু করে। টেস সিদ্ধান্ত নেয় সে জোলের কাছ থেকে শেষবারের মতো কথা নেয়, এলিকে নিরাপদে পৌঁছাবে। তারপর জোয়েল আর এলিকে অন্য পথ দিয়ে বেরিয়ে যেতে বলে। নিজে চারপাশের অয়েল ব্যারেল ভেঙে দেয়।
মেঝে জুড়ে তেল ছিটিয়ে দেয়, আর জম্বিরা সেখানে আসলেই লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে পুরো জায়গা ব্লাস্ট করিয়ে দেয়। ততক্ষণ জোয়েল আর এলি বেরিয়ে গিয়েছে। জোয়েল বুঝে যায় টেসো মারা গিয়েছে। সারার পর সেও চলে গিয়েছে। সারার মৃত্যুর পর আরও একটা বড় ক্ষতি। এরপর পুরো একদিন জোয়েল এলির সঙ্গে কোনো কথা বলে না। শেষে এলি তাকে বোঝাতে সক্ষম হয় টেসের মৃত্যুর জন্য সে দায়ী না। তারপর তারা যায় কাছের এক গ্যাস স্টেশনে। সেখানে বহু বছর আগে জোয়েল অস্ত্র লুকিয়ে রেখেছিল। ভেতরে একটা গেমিং মেশিন ছিল। এলি সঙ্গে সঙ্গে সেখানে গেমস খেলতে শুরু করে। এই ফাঁকে জোয়েল সরঞ্জাম জোগাড় করে। এলি নেমে যায় বেসমেন্টে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক ইনফেক্টেড মানুষ, সে নড়তে পারছিল না। এলি আগে তার কপালে কাট দেয়, তারপর সরাসরি ব্রেনে অ্যাটাক করে মেরে ফেলে। কিছুক্ষণ পর তারা আবার পশ্চিমের দিকে রওনা দেয়। পথে অসংখ্য কঙ্কাল। মিলিটারি মেরে ফেলেছিল তাদের, কারণ কোয়ারেন্টাইন জোনে আর কোনো জায়গা ছিল না। গল্প তখন ফিরে যায় 2003 সালে। মিলিটারি কাছের গ্রাম থেকে মানুষ সরিয়ে নিচ্ছিল, ভালো ভবিষ্যৎ এর প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু বিল নামে এক মানুষ ঘর ছাড়েনি, সে বাড়িতেই লুকিয়েছিল। মিলিটারি চলে গেলে সে সুপারমার্কেট থেকে প্রয়োজনীয় সবকিছু জিনিস নিয়ে আসে। বাড়ির চারপাশে ফেন্সিং করে দেয়, মুরগি পালতে শুরু করে, সবজিও লাগায়, নিজস্ব একটি দুনিয়া বানিয়ে ফেলে। একদিন এক ইনফেক্টেড তার বাড়ির দিকে এগিয়ে এলে বাইরের ট্র্যাপে আটকে যায়। এভাবেই কেটে যায় 4 বছর। বিল একাই থাকে। 4 বছর পর বাড়ির বাইরে খোঁড়া গর্তে পড়ে এক ব্যক্তি, তার নাম ফ্র্যাঙ্ক। 2 দিন না খেয়ে সে সেখানে আটকে ছিল। বিলের দয়া হয়, তাকে তুলে আনে, গোসল করায়, খেতে দেয়। খাওয়ার পর ফ্র্যাঙ্ক পিয়ানো দেখে বাজাতে শুরু করে। বিলও বসে বাজায়, মন খুলে আবেগ ঢেলে। তার বাজনায় কথায় ফ্র্যাঙ্ক বুঝে যায় বিল একজন গে, আর সে নিজেও তাই। সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 3 বছর কেটে যায়, তারা একসাথে থাকে। একদিন তাদের মধ্যে তর্ক বাঁধে। ফ্র্যাঙ্ক পাশের মিলিটারি ক্যাম্পের এক মেয়ের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের তথ্যও দিয়েছে। বিল চায়নি কেউ তাদের অস্তিত্ব জানুক। শেষে ফ্র্যাঙ্ক বোঝায় মেয়েটা ভালো, সে তার এক বন্ধুকে নিয়ে আসবে, আর সেই মেয়ে হচ্ছে টেস। সে আসে জোয়েলকে নিয়ে। বিলের কাছে ছিল প্রচুর অস্ত্র, যা দিয়ে সে জোয়েলকে বড় ধরনের সহায়তা করতে পারত। আর বিলের অস্ত্র আর সাপ্লাইয়ের বদলে জোয়েল তাকে প্রতিশ্রুতি দেয় মিলিটারি থেকে এনে দেবে প্রচুর ওষুধ আর সবজি চাষের জন্য বীজ। শুরুতে বিল রাজি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সে মানে। সময় গড়িয়ে যায় আরও 13 বছর, মানে 2023-এ। এরই মধ্যে ফ্র্যাঙ্ক বৃদ্ধ হয়ে গিয়েছে। সে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, শরীরও ভেঙে গিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে বিলকে বিয়ে করবে। তারপর বিলি তাকে ওয়াইনের সাথে বিষ মিশিয়ে শান্ত মৃত্যু দেবে। বিল এটা চাইছিল না, তবু ফ্র্যাঙ্কের ভালোর জন্য রাজি হয়। তারা বিয়ে করে, শেষবারের মতো একসাথে ডিনার করে। খাবারের সময় বিল ফ্র্যাঙ্কের গ্লাসে ওষুধ মেশায়, কিন্তু ওয়াইন খেতেই ফ্র্যাঙ্ক বুঝতে পারে শুধু তার গ্লাসে না, পুরো বোতলেই বিল আগেই বিষ মিশিয়ে রেখেছিল, কারণ ফ্র্যাঙ্কে ছাড়া সে একা বাঁচতে রাজি না। প্রথমে ফ্র্যাঙ্ক রেগে যায়, পরে বিল তাকে শান্ত করে। তারপর তারা দুজন একসাথে একই ঘরে মৃত্যুর দিকে রওনা দেয়। এরই মধ্যে আমরা আবারও ফিরে আসি বর্তমান সময়ে। জোল এলিকে নিয়ে যাচ্ছে বিলের বাড়ির দিকে, কারণ সেখানে আছে খাবার, অস্ত্র, সাপ্লাই, আগামী পথের জ্বালানি। বাড়িতে পৌঁছে তাদের মৃত্যুর কথা জেনে জোল ভেতর থেকে কেঁপে ওঠে। কিন্তু বিল রেখে গিয়েছে একটি চিঠি। সেখানে ছিল জোয়েলের নাম লেখা। সে যদি কখনো এখানে আসে, তাহলে তার যা দরকার তা সে নিতে পারবে। জোয়েল সিদ্ধান্ত নেয় এখানকার কার ব্যাটারি নিয়ে গাড়ি চালিয়ে টমিকে খুঁজতে বের হবে, কারণ টমি ফায়ারফ্লাইয়ের সদস্য ছিল। সে সহজেই এলিকে সেই ল্যাবে পৌঁছে দিতে পারবে। রওনা দেওয়ার আগে জোয়েল এলিকে 3টি রুলস জানায়। প্রথম, টেস সম্পর্কে কোনো কথা না। দ্বিতীয়, এলির সত্য পরিচয় কাউকে বলা যাবে না। আর তৃতীয়, জোয়েল যা বলবে তাকে তাই করতে হবে। তারপর দ্রুত সাপ্লাই জোগাড়, গোসল, এবং তারপরেই তারা বেরিয়ে পড়ে। জোয়েল জানে না রওনা হওয়ার আগে এলি চুপি চুপি একটি পিস্তল নিজের কাছে রেখে দিয়েছিল। রাস্তা ফাঁকা, পুরো শহরে তারা ছাড়া আর কেউ ছিল না। পেট্রোল নিয়েও কোনো টেনশন ছিল না, কারণ পেট্রোল শেষ হলেই আশেপাশের গাড়ি থেকে সে পেট্রোল বের করে নিত। মাঝে মাঝে এলি তার জোকসের বই থেকে তাকে জোকস পড়ে শোনাতো, কিন্তু এতে জোয়েল আরও রেগে যেত, কারণ তার কাছে এলি শুধু একটা মিশনের অংশ, এর বেশি কিছু না। রাতে থামে, বিশ্রাম নেয়, আর জোয়েল পুরো রাত জেগে পাহারা দেয়। পরদিন পথে জোয়েল জানায়
সে আর টমি একসময় ফেডেরা আর্মি ক্যাম্পে একসাথে ছিল। একদিন টমির সাথে মেরিনের দেখা হয়। সে টমিকে বোঝায় পৃথিবী বাঁচানোর লড়াই শুধুমাত্র তারাই করছে, আর পৃথিবী বাঁচানোর নেশায় টমি ফেডেরা থেকে ফায়ারফ্লাইয়ে যোগ দেয়। তবে শেষবারের কথায় জোয়েল জানতে পারে টমি ফায়ারফ্লাইও ছেড়ে দিয়েছে, এখন একা একা ঘুরে বেড়াচ্ছে। এই যাত্রাপথ স্পষ্ট, এলি জোয়েলকে নিজের পরিবারের মতো ভাবছে, কিন্তু জোয়েলের কাছে এলি এখনও শুধু একটি দায়িত্ব। এলির কষ্ট লাগে, সে চুপ করে থাকে এবং ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতেই দেখে তারা এক শহরে চলে এসেছে। এই শহর পার হলেই হাইওয়ে। গলির ভেতর দিয়ে পথ খুঁজছে, ঠিক তখনই একদল হঠাৎ আক্রমণ করে, যার ফলে তাদের গাড়ি ক্র্যাশ করে। জোয়েল এলিকে দ্রুত দেয়ালের আড়ালে লুকিয়ে থাকতে বলে। এলি লুকায়। জোয়েল একাই লড়তে শুরু করে। সে বেশিরভাগ আক্রমণকারীকে মেরে ফেলে। তবে এরা জম্বি ছিল না, কিন্তু ব্রায়ান নামের একজন তার গলা চেপে ধরে এবং মারতে উদ্যত হয়। এই দৃশ্য দেখে এলি আর নিজেকে থামাতে পারে না। সে তার লুকিয়ে রাখা পিস্তল দিয়ে গুলি করে ব্রায়ানকে মেরে ফেলে। তবে তখনই তারা বাইরে গাড়ির শব্দ শুনতে পায়, বুঝতে পারে মিলিটারি আসছে। দুজন দ্রুত সরে গিয়ে পাশের এক বাড়িতে লুকায়। এই মিলিটারি আসলে সরকারি বাহিনী না, এটি নিয়ন্ত্রণ করে এক প্রাইভেট মিলিটারি গ্রুপ, যাদের নেতৃত্ব দিত এক নির্মম নারী নাম ক্যাথেরিন। ক্যাথেরিনের ভাইকে একসময় ফেডেরা সোলজাররা হত্যা করেছিল, আর সেই মৃত্যুর পেছনে দায়ী ছিল হেনরি নামের এক মানুষ। সেই থেকেই ক্যাথেরিনের লক্ষ্য একটাই, যে করেই হোক হেনরিকে বের করে মেরে ফেলা। বারবার হেনরি তাদের হাত ফসকে পালিয়েছে, কিন্তু এবার হেনরিরই এক সঙ্গী ধরা পড়েছে। তবে সে অত্যন্ত বৃদ্ধ। অন্ধকার ঘরে তাকে নির্যাতন করা হচ্ছে, আর জিজ্ঞেস করা হয় হেনরি কোথায়, কিন্তু লোকটা লোকেশন বলে না, বরং কাপা কণ্ঠে শুধু তার কাছে ক্ষমা চায়। ক্যাথরিনের ভাইয়ের মৃত্যুর জন্য তার সত্যিকারের আফসোস, কিন্তু ক্যাথরিনের চোখে কোনো নরম ভাব নেই। ক্ষমা তার কাছে মূল্যহীন। সে শুধু চায় হেনরি কোথায় আছে সেটি জানতে। ঠিক তখনই তার সোলজাররা বাইরে থেকে ব্রায়ান আর তার সঙ্গীদের মৃতদেহ দেখতে পায়। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে জোয়েল যাদেরকে মেরেছে তারা এই গ্রুপের লোকই ছিল, আর ক্যাথরিন এটি দেখে প্রচণ্ড রেগে যায়। সে মনে করে এদেরকেও হয়তোবা হেনরি মেরেছে, তাই সে রেগে গিয়ে সরাসরি সেই বৃদ্ধ ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে। তারপর পুরো টিমকে আদেশ দেয়, যেভাবেই হোক যত দ্রুত সম্ভব হেনরিকে বের করতে হবে। শহরের পর শহর, বিল্ডিংয়ের পর বিল্ডিং তল্লাশি করতে শুরু করে। এদিকে জোয়েল আর এলি লুকিয়ে আছে আরেক বিল্ডিংয়ে। এরই মধ্যে জোয়েল এলিকে ধন্যবাদ জানায়, কারণ সে না থাকলে ব্রায়ান তাকে গুলি করে মেরে ফেলত। সে এলিকে মানসিকভাবে সামলানোর চেষ্টা করে, ভাবছে হয়তো এটাই তার জীবনের প্রথম হত্যা। সে হয়তো কাউকে খুন করে একদম ভেঙে পড়েছে, কিন্তু এলি একদম শান্ত, কারণ এটা তার প্রথম খুন না। সে এর আগেও মানুষ মেরেছে, কিন্তু সে এগুলো কাউকে জানাতে চায় না। জোয়েল চুপ হয়ে যায়। একটা সত্য তার কাছে পরিষ্কার হয়, পরিস্থিতি যেমন তাতে এলিকে অস্ত্র চালানো শেখানো খুবই জরুরি। তাই সে নিজ হাতে এলিকে গান ট্রেনিং দিতে শুরু করে। গ্রিপ, নিশানা, ট্রিগার সবকিছু শেখাতে শুরু করে। এলিরও এটি খুবই ভালো লাগে। সে মন দিয়ে শিখতে থাকে। তারপর তারা সুযোগের অপেক্ষায় থাকে, এই বিল্ডিং ছেড়ে পাশের বড় বিল্ডিংয়ে সরে যাবে। ওদিকে ক্যাথরিন তার ফোর্স কমান্ডার পেরিকে নিয়ে একটি বাড়িতে ঢোকে। ঘরের জিনিসপত্র দেখে তার সন্দেহ জাগে, হেনরি এখানে থাকতো, আর সে একা না, তার সাথে নিশ্চয়ই কোনো শিশু রয়েছে, কারণ ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বাচ্চাদের আঁকা ছবি, দেয়ালে টাঙানো ক্রেয়নের রঙিন আঁকিবুকি, মেঝেতে পড়ে আছে ছোট ছোট খেলনা। এ থেকেই স্পষ্টভাবে বোঝা যায় এখানে বাচ্চাকেও থাকতো। এই দৃশ্য দেখে ক্যাথরিনের তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়, আর সে আবারও হেনরির উপরে রেগে যায়। সে তাকে খুঁজতে আরও লোক পাঠিয়ে দেয়। এরপর তারা যখন বাড়ির নিচতলায় নামে, হঠাৎ মাটির গভীর থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। ভেতর থেকে কিছু একটা বিশাল প্রাণী মাটি ফুঁড়ে বের হতে চাইছে। দেয়াল কেঁপে ওঠে, ফ্লোর ফুলতে শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় ক্যাথরিন একটু অবাক হয় না, যেন সে সবই জানত। তবু সে পেরিকে কড়া নির্দেশ দেয়, এই ব্যাপারটা কাউকে জানানো যাবে না, একদমই না। অন্যদিকে সুযোগ বুঝে জোয়েল আর এলি বড় বিল্ডিংয়ের এক রুমে ঢুকে আশ্রয় নেয়। অবশেষে একটু বিশ্রাম নেয়। ঘুমানোর আগে এলি আবার একটা জোকস শোনায়। এবার জোয়েল সত্যিই হাসতে শুরু করে। এ থেকে বোঝা যায় তাদের ভেতরকার সম্পর্ক এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। যাই হোক, দুজনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু গভীর রাতে অদ্ভুত শব্দে জোয়েলের ঘুম ভাঙে। চোখ খুলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে হেনরি, আর তার সাথে একটা বাচ্চা,
দুজনের হাতেই বন্দুক, টার্গেট জোল আর এলি। চাপা গলায় তারা বলে, শান্ত থাকো, একদম নড়বে না। হেনরির সাথে ছিল তার ছোট ভাই স্যাম, আর হেনরি এখন তার নিজের গল্প বলতে শুরু করে। আগে হেনরি আর তার দল ফেডেরা সোলজারদের জন্যই কাজ করত, কিন্তু যখন ক্যাথরিন আর তার লোকেরা এই শহরের ক্ষমতা দখল করে নেয় তখন হেনরি পালিয়ে যায়। স্যাম কথা বলতে পারত না, তবে সে সাইন ল্যাঙ্গুয়েজ জানে। ক্যাথরিনের সোলজারদের এড়িয়ে তারা 11 দিন লুকিয়েছিল এক বৃদ্ধ মানুষের হাইড আউটে, আর ক্যাথরিন সেই বৃদ্ধকেই মেরে ফেলেছিল। আর সেই সকালেই যেদিন জুয়েল ক্যাথরিনের লোকদের মেরেছিল, হেনরি দূর থেকে সব দেখছিল। আর এখন সে এসেছে জোলের কাছে একটাই আশায়, সে আর এলি তাদের শহর থেকে বের হতে সাহায্য করবে। তার হাতে যে বন্দুক তাতে আসলে কোনো গুলি নেই, কারণ সে আগে কখনো কাউকে মারেনি। তার একটাই লক্ষ্য, তার ভাইকে বাঁচিয়ে রাখা, কারণ সে জানে ক্যাথরিন তাকে ধরতে পারলে বাঁচতে দেবে না। জুয়েল রাজি হয় সাহায্য করতে, কারণ হেনরির জানা আছে এখান থেকে বের হওয়ার গোপন পথ। জুয়েলের দরকার শুধু সেই পথ, বাকি বিপদ সে সামলে নেবে। হেনরি তাদের নিয়ে যায় আন্ডারগ্রাউন্ড টানেলের দিকে, 20 বছর আগে, যেখানে ফেডেরা অনেক ইনফেক্টেডকে আটকে রেখেছিল। অ্যাকচুয়ালি এদিক দিয়ে গেলে জম্বির রিস্ক আছে, কিন্তু তারপরেও তাদেরকে এদিক দিয়েই যেতে হবে, কারণ উপরের পুরো এলাকা ক্যাথরিনের দখলে। তারা জম্বির থেকেও ডেঞ্জারাস। এখন তারা টানেল দিয়ে আগাতে থাকে, দীর্ঘ পথ, কিন্তু তারা কোনো জম্বি দেখতে পায় না। তারা পৌঁছে যায় এক প্লে স্কুলের মতো জায়গায়, সেখানে একটু থামে। এলি আর স্যাম খেলতে শুরু করে, আর এই সময় হেনরি জুয়েলকে সত্য কথা বলে যে কেন ক্যাথরিন তাকে মারতে চায়। স্যামের আগে লিউকেমিয়া হয়েছিল, ওষুধ ছিল শুধুমাত্র ফেডেরার কাছে, আর ফেডেরা বলে তারা তখনই ওষুধ দেবে যদি সে ক্যাথরিনের ভাইকে ধরিয়ে দেয়। আর বাধ্য হয়ে সে তার ভাইকে বাঁচাতে ধরে দিয়েছিল, যার ফলে তারা ক্যাথরিনের ভাইকে মেরে ফেলে। জোয়েল এখন বিষয়টা বুঝতে পারে, কারণ সারা যদি বেঁচে থাকতো তাহলে সেও একই কাজ করত। ওদিকে ক্যাথরিন নিজের পুরাতন বাড়িতে কমান্ডার পেরির সঙ্গে ভাইয়ের কথা স্মরণ করছে। তার ভাই ছিল আসলেও ভালো মানুষ, ফেডেরা শহরের লোকদের উপর অত্যাচার করত। সে মানুষের পক্ষে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল, ক্ষমতা উল্টে দিতে চেয়েছিল। সে বেঁচে থাকলে হেনরিকেও হয়তো ক্ষমা করত, কিন্তু ক্যাথরিন ক্ষমা করতে পারে না, সে প্রতিশোধ চায়। এদিকে জোয়েল, হেনরি, স্যাম, এলি 4 জন টানেল পেরিয়ে শহরের বাইরে এগিয়ে যাচ্ছে। ভাগ্য ভালো টানেলে কোনো জম্বি ছিল না। ঠিক তখনই এক বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধ মানুষ গুলি ছুড়তে শুরু করে। জোয়েল হাত তুলে থামতে ইশারা করে, কিন্তু তাতে কান দেয় না। সবাই গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। জোয়েল ঠিক করে সে গিয়ে তাকে মেরে ফেলবে। সে নিঃশব্দে ঘুরে পেছন দিয়ে যায় এবং সেই বৃদ্ধকে মেরে ফেলে। তবে তখনই জোয়েল আসল বিপদটা বুঝতে পারে। বৃদ্ধ লোকটার ঘরের ভেতর রাখা ছিল একটি রেডিও, আর সেখান থেকে ভেসে আসছিল ক্যাথরিনের কণ্ঠ। মানে মরার আগে সে সকল খবর ক্যাথরিনকে দিয়ে দিয়েছে। এর ফলে যে কোনো মুহূর্তে ক্যাথরিন আর তার বাহিনী এখানে চলে আসবে। তাদের হাতে মোটেও সময় নেই। জোয়েল দ্রুত ইশারা করে, সবাইকে সরে পড়তে বলে, তবে তার আগেই সেখানে সোলজাররা ট্রাক নিয়ে চলে আসে। জোয়েলও সেই ট্রাককে লক্ষ্য করে গুলি করতে থাকে, এমনকি তার ড্রাইভারকেও মেরে ফেলে। কিন্তু তারপরেও সোলজাররা ছিল অনেক বেশি। কয়েকজন সোলজার হেনরি, এলি আর স্যামকে ঘিরে ধরে। ঠিক তখনই ক্যাথরিন এসে পৌঁছায়। সে হেনরিকে সামনে বের হতে বলে। হেনরি বুঝে যায় পালানোর কোনো পথ নেই। সে এলিকে বলে, স্যামকে নিয়ে পালাও। নিজের সামনে এসে দাঁড়ায়। ক্যাথরিন টিগারে চাপ দিতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ক্র্যাশ করা ট্রাকটা মাটির ভেতর হঠাৎ ধসে যায়। মাটি ফেটে যায়, ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে অসংখ্য জম্বি, আর এরই মধ্যে ছিল এক বিশাল দানব যার নাম ব্লটার। মুহূর্তেই যুদ্ধের মোড় ঘুরে যায়। ইনফেক্টেডরা ক্যাথরিনের সেনার উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক ব্যাপক সংঘর্ষ। সুযোগ বুঝে হেনরি দৌড়ে এলি আর স্যামকে কাছে নিয়ে আসে। তারা গাড়ির দিকে ছুটে যায়। এলি গাড়ির ভেতর ঢুকে পড়ে। হেনরি আর স্যাম লুকায় গাড়ির নিচে, আর জোয়েল সেই ট্রাকের চারপাশের জম্বিদেরকে মারতে শুরু করে যাতে তাদের উপরে আক্রমণ করতে না পারে। হঠাৎ এক ছোট্ট জম্বি মেয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ে, যার ফলে এলিকে বেরিয়ে আসতে হয়। নিচে এক ইনফেক্টেড স্যামের উপর ঝাঁপায়। হেনরি মরিয়া হয়ে তাকে ছাড়িয়ে আনে। ওদিকে ব্লোটার ক্যাথরিনের কমান্ডার পেরির মাথা চিরে ফেলে। এখন তার টার্গেট ক্যাথরিন। যুদ্ধের বিশৃঙ্খলার মাঝেই জোয়েল নিচে নেমে সবাইকে নিয়ে সরে যেতে শুরু করে, কিন্তু ক্যাথরিন আবার সামনে এসে পড়ে। সে হেনরিকে গুলি করতে যাচ্ছিল,
ঠিক তখনই সেই ছোট্ট জম্বি মেয়েটা ঝাঁপিয়ে পড়ে তার উপর। এই সুযোগে সেই 4 জন এক মোটেলে আশ্রয় নেয়। অন্য রুমে গিয়ে রাত কাটানোর প্রস্তুতি নেয়। হেনরি ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে, কিন্তু স্যাম অস্থির, একদম আতঙ্কিত। এলি এসে তার পাশে বসে কথা বলে। তখনই জানা যায় আগের আক্রমণে স্যামের পায়ে কামড় লেগেছিল। এলি এখন তাকে শান্ত করার চেষ্টা করে। স্যামের একটাই অনুরোধ, সে যেন রাতভর পাশে থাকে। এলি তাকে জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণ পর নিজেই ঘুমিয়ে পড়ে। সকাল হতেই দেখা যায় স্যাম আর মানুষ নেই, সে এখন পুরোপুরি ইনফেক্টেড। এলির উপর ঝাঁপিয়ে পড়ে। শব্দ শুনে জোল দৌড়ে আসে, গুলির জন্য রেডি হয়ে যায়, কিন্তু তার আগেই হেনরি নিজ হাতে স্যামকে গুলি করে মেরে ফেলে। অ্যাকচুয়ালি মুভিতে এই দৃশ্যটা ছিল একদম ইমোশনাল। শুধু তাই না, এরপরে হেনরি নিজেও আত্মহত্যা করে। জোয়েল আর এলি দুজনেই স্তব্ধ হয়ে যায়। তারা 2টি কবর বানায় আর সেখানে দুজনকে দাফন করে দেয়। তবে এখানেই শেষ না, জোয়েলকে যে করেই হোক পৌঁছাতে হবে তার ভাই টমির কাছে, আর এলিকে পৌঁছে দিতে হবে ফায়ারফ্লাইয়ের কাছে, যাতে তার রক্ত থেকে অ্যান্টিডোট তৈরি করা যায়। যেহেতু এটি সিরিজ, তাই স্বাভাবিকভাবেই অনেক বড়। এক ভিডিওতে এটি কভার করা সম্ভব নয়। পরের ভিডিওতে বাকি অংশ দেখানো হবে, সেটি আজকেই আমার নতুন চ্যানেলে আপলোড করা হবে। তাই অবশ্যই আপনারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। ধন্যবাদ।